সকালের খাবার খেয়ে সন্ধ্যা বিছানায় গা এলিয়ে দেয়। ভালো লাগছে না। ইরা আপু যে কবে সুস্থ হবে তার সৌম্য ভাইয়া একটু হাসবে সেই আশায় মেয়েটি। দরজা ঠেলে শিমু সন্ধ্যার ঘরে প্রবেশ করে। শিমুকে দেখে সন্ধ্যা শোয়া থেকে উঠে বসে। শিমুর হাতে একটি বাটি, এগিয়ে এসে সন্ধ্যার পাশে বসে। পাশে হাতের বাটিটি রেখে হেসে বলে, ভাবি, আমার ফেভারিট খাবার তোমার সাথে শেয়ার করতে আসলাম। কথাটা বলতে বলতে ছোট্ট বাটিটি সন্ধ্যার মুখের সামনে ধরলে সন্ধ্যা মুখ কুঁচকে ডান দিকে ফিরে উকি করে। আর শিমু অবাক হয়ে বলে, আরে আরে, কি হলো তোমার? সন্ধ্যা ওড়না দিয়ে নাক চেপে বা হাতে শিমুর হাতটা থেকে ঠেলে বাটিটা সরিয়ে দেয়, ইশারায় বোঝায়, আমি এটার গন্ধ সহ্য করতে পারি না। শিমু অবাক হয়ে বলে, সিরিয়াসলি, তুমি শুটকির গন্ধ নিতে পারো না? আর আমি তো এই শুটকির গন্ধ দিয়ে পুরো 2 প্লেট ভাত খেতে পারি। সন্ধ্যা অবাক হলো। সৌম্য আর সৌম্য ভাইয়ারও শুটকি পছন্দের খাবার, কিন্তু সন্ধ্যা এই গন্ধ সহ্যই করতে পারে না। শিমু হাতের বাটি থেকে চামচটা দিয়ে 1 চামচ শুটকি ভর্তা মুখে নিয়ে তারপর দেখায়, ওগো সন্ধ্যা আপা, ভাবি, বিশ্বাস করো, কি যে সুস্বাদু খাবার এটা, তুমি মিস করলে। আকাশ ভাইয়াও তোমার মতো শুটকি তার আশেপাশে দেখলে নাক সিটকায়, যে তার আশেপাশে নিয়ে যায় রেগে বোম হয়ে যায়। একবার আমি আমার পছন্দের খাবার আকাশ ভাইয়ার পছন্দের ভেবে নিয়ে গিয়েছিলাম। ওমা, আকাশ ভাইয়া বাটিটা উল্টে ফেলে রেগে মেগে বলেছিল, আর একদিন এইসব ফালতু জিনিস আমার আশেপাশে আনলে তোর বাংলাদেশে আর জায়গা হবে না। শিমুর করা অ্যাক্টিংটা দেখে সন্ধ্যা হেসে ফেলল। নাকে এখনো ওড়না চেপে রেখেছে। শিমু কয়েকবার খেয়ে অতিরিক্ত ঝালে মুখ দিয়ে ফোঁস করে শব্দ করে। আসমানি নওয়ানের থেকে বেশি ঝাল দিয়ে এই ভর্তা বানিয়ে নিয়েছে সে। এই বাসায় আসলেই তার খালাম্মার হাতের শুটকি ভর্তা সে খায়। সন্ধ্যা বেডসাইড টেবিল থেকে গ্লাস নিয়ে শিমুর দিকে বাড়িয়ে দিলে শিমু পানি খেয়ে গ্লাস সন্ধ্যার হাতে দেয়। এরপর গালে হাত দিয়ে বলে, আচ্ছা ভাবি, সৌম্য স্যারের কি শুটকি পছন্দ? সন্ধ্যা ভুরু কুঁচকে তাকায়। তার ফোনে টাইপ করে শিমুকে দেখায়, যেখানে লেখা, তুমি সৌম্য ভাইয়াকে স্যার বলে ডাকো কেন? শিমু হেসে বলে, আরে, আমি সৌম্য স্যারের কাছে অনেকদিন প্রাইভেট পড়েছি, বুঝেছো, তাই স্যার ডেকে অভ্যাস। ভাইয়া আসছে না। সন্ধ্যা এবার বুঝলো। একটু অদ্ভুত লাগলো, নিজের খালাতো বোনকে প্রাইভেট পড়িয়েছে তার ভাই, অথচ সেটা সে জানতোই না। এরপর সন্ধ্যা আবারও তার ফোনে কিছু লিখে শিমুকে দেখায়, যেখানে লেখা, শুটকি সৌম্য ভাইয়ার পছন্দের তালিকায় প্রথম। লেখাটি পড়ে শিমু অবাক হয়ে 2 গালে হাত রেখে বলে, ওয়াও, মিলে গেল আমাদের। তোমাকে একটা সিক্রেট বলি, শোনো, আমার 5 জন ক্রাশ আছে, বুঝলে? তার মধ্যে 2 জন শ্যামবর্ণের আর 3 জন হচ্ছে ফর্সা। শিমুর কথা শুনে সন্ধ্যা কেসে ওঠে। 1 জন নয়, 2 জন নয়, 5 জন ক্রাশ। শিমু থেমে গিয়ে বলে, আরে, আসলটা না শুনে কাশছো কেন? আচ্ছা, তুমি একটু বসো, আমার এখনো ঝাল লাগছে, খালাম্মার থেকে একটু গুড় খেয়ে আসছি, তারপর বলছি। কথাটা বলে শিমু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা মৃদু হাসলো। শিমু তার চেয়ে 1 বছরের ছোট। সন্ধ্যা যে কলেজে পড়ে, শিমু সেই কলেজের স্কুল শাখায় এবার ক্লাস 10-এ পড়ে। শিমু চলে গেলে সন্ধ্যার চোখে পড়ল গতকাল রাতে আকাশের দেওয়া 2টো স্প্রিটের দিকে। একটি স্প্রিট নিল, আরেকটি সুমির জন্য রাখলো। এরপর বিছানা থেকে নেমে স্প্রিটটি খুলে 2বার গলা ভেজায়। সন্ধ্যার মনে হচ্ছে শুটকির গন্ধে ঘর ভরে গিয়েছে, তাই সে স্প্রিট খেতে খেতে ব্যালকনিতে চলে আসে। দোতলায় আকাশের রুম থেকে কয়েকটি রুম পরেই এই রুমটা। সন্ধ্যা আর শিমু গতরাতে একসাথে এই রুমে ছিল। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে তাকালে চোখে পড়ে আকাশদের বাগানের বড় সড়ো বকুল গাছের গাছ। সন্ধ্যার মনে আছে, সে এই বাড়ি থেকে তার সৌম্য ভাইয়ার সাথে যাওয়ার আগে এই গাছতলা থেকে বকুল ফুল কুড়িয়ে 2টো মালা গেঁথেছিল। একটি আকাশকে দিয়ে গিয়েছিল, আর একটি নিজের কাছে রেখেছিল। আকাশ মালাটি রেখেছে কিনা কে জানে, কিন্তু সে তার মালাটা হারিয়ে ফেলেছে। সন্ধ্যার মন খারাপ হয়। হঠাৎ রাস্তায় চোখ পড়লে দেখলো একটি গাড়ির ভেতর ঢুকছে। গাড়িটি গ্যারেজে রেখে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। সন্ধ্যা ভুরু কুঁচকে চেয়ে আছে। আকাশ গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হাঁটছে।
ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে এগিয়ে আসছে। সন্ধ্যা তার হাতে আধ খাওয়া স্পিরিটটা তার দিকে তাকায়। গতকাল সৌম্য ভাইয়ার সামনে আকাশের বলা কথাগুলো ভাবতেই সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের মাথায় 4টে বাড়ি দিতে। ভাবলো এই স্পিরিট আকাশের মাথায় ঢালবে। শিমুর বলা কথাটা মনে পড়লো। আকাশের শুটকি একদমই পছন্দ নয়। মাথায় কিছু আসতেই সন্ধ্যা একটুখানি হাসে, এরপর দ্রুত পায়ে ঘরের ভেতরে আসে। স্পিরিটটি টেবিলের ওপরে রেখে শিমুর রেখে যাওয়া শুটকি পানি ভর্তা জগের মধ্যে ঠেলে দেয়, যা হাতে মুখে ওড়না চেপে ডান হাতে জগের ভেতরে শুটকি ভর্তা গোলায়। কাজটা শেষে জগটি নিয়ে আবারও ব্যালকনিতে চলে আসে। নিচে তাকালে দেখলো আকাশ এখনো ফোনে কথা বলতে বলতেই এগিয়ে আসছে। সন্ধ্যা ব্যালকনির কোনায় এসে দাঁড়ালো। আকাশদের বাড়ির মাঝখানের গেট আর দুই পাশে অনেকগুলো ব্যালকনি। সন্ধ্যা যে রুমে আছে এই রুমের মেইন গেটের পাশ বরাবর দোতলায়। আকাশ দরজার সামনে দাঁড়িয়েছে। সন্ধ্যা আকাশের অবস্থান দেখল। গতকাল থেকে তার ভাইয়ের সাথে কথা বলতে পারেনি। অন্তত তার ভাই তাকে একটি মেসেজ করত বাড়িতে পৌঁছেছে কিনা, সেও ভাইয়ের খোঁজ নিত। কিন্তু এই আকাশের জন্য তাদের দুই ভাই বোনের অবস্থা কাহিল। সৌম্য নিশ্চয় আসমানি নওয়ানের থেকে তার খোঁজ নিয়েছে, কিন্তু তারা লজ্জায় অস্বস্তিতে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে না। কথাগুলো ভেবে রাগ হয় সন্ধ্যার। আবারও আকাশের দিকে চেয়ে মনে মনে হাসে। এবার বুঝবে মজা। এই বিশ্রী গন্ধের পানি দিয়ে আকাশকে গোসল করাবে সে। ভাবনা অনুযায়ী সন্ধ্যা সুযোগ মতো শুটকি ভর্তা মেশানো জগ ভর্তি পানি আকাশের মাথার উপরে ঢেলে দেয়। শিমু সন্ধ্যাকে ঘরে না পেয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যাকে নিচের দিকে এভাবে ঝুঁকে থাকতে দেখে শিমুও একটু ঝুঁকে নিচে তাকায় সন্ধ্যার করা কেলেঙ্কারি দেখে। শিমুর চোখ বড় বড় করে বলে, হাই আল্লাহ, তুমি! এতটুকু বলতেই সন্ধ্যা দ্রুত উল্টো ঘুরে শিমুর মুখ চেপে ধরে। শিমু বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার হাতের জগ ব্যালকনিতে ছুঁড়ে ফেলে শিমুকে টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। আকাশের বাঁ হাতে ফোন, যেটা এখনো কানে, খুব সিরিয়াস বিষয়েই কথা বলছিল। ডান হাতে দুবার কলিং বেল চাপ দিয়েছে। তখনই মাথার ওপরে এমন বিশ্রী গন্ধের পানি এসে পড়ায় আকাশ হতভম্ব হয়ে যায়। কথা থেমে যায়, শুটকির গন্ধ নাকে ভেসে আসে। নাক মুখ কুঁচকে ফেলে আকাশ। এটা যে তার সবচেয়ে অপছন্দের জঘন্য শুটকির গন্ধ খুব ভালো করেই বুঝলো। সাথে সাথে ওপরে তাকালো, কাউকে দেখলো না। এই পানি ফেললো কোন বেয়াদব? আসমানি নওয়ান দরজা খুলে আকাশকে দেখে অবাক হয়ে বলে, তুমি কই থেকে ভিজে আসলা বাব্বা? আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বাঁ হাতে মুঠোয় ফোনটা শক্ত করে ধরে রেখেছে। রাগে শরীর কাঁপছে তার। শুটকি থেকে 100 হাত দূরে থাকে সে, আর এখন তার গায়ে শুটকির মাখামাখি। আসমানি নওয়ান মুখ কুঁচকে বলে, তোমার শরীর থেকে শুটকির গন্ধ আসতেছে কেন আব্বা? আকাশ হঠাৎ মাথা তুলে মায়ের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, এই বাড়িতে শুটকি আসলো কোথা থেকে? আসমানি নওয়ান চোখ বড় বড় করে তাকায়। শিমুর শুটকি খুব পছন্দ। আসমানি নওয়ান শিমুর জন্য এনে রাখে। আকাশ যখন বাড়ি থাকে না তখন শিমুকে ভর্তাটা করে দেয়, নয়তো রেঁধে দেয়। আকাশ আসার আগেই পুরো বাড়ি স্প্রে করে দেয়, যেমন আজকেও। কিছুক্ষণ আগে শিমুকে শুটকি ভর্তা করে দিয়ে কাজের মেয়েকে দিয়ে নিচতলা পুরো স্প্রে করে দিতে বলেছে। আসমানি নওয়ান জানতেন আকাশ কিছুক্ষণের মাঝেই চলে আসবে। মেয়েটি তার কথা মতো কাজ করেছে। বাড়ির ভেতরে তো কোনো শুটকির গন্ধই নেই। এদিকে আকাশের শরীরটাই শুটকির গন্ধে ভরা। আসমানি নওয়ান আকাশের মাথা থেকে বুক পর্যন্ত দেখলো, পুরো ভিজে গিয়েছে। সাদা পাঞ্জাবিতে শুটকি একটু একটু করে অংশে লেগে আছে। আকাশ তার মাকে চুপ দেখে চেঁচিয়ে, কথা বলছো না কেন বলো? তুমি আমার আদরের ভাগ্নির জন্য আবার শুটকি রেঁধেছ? আজ ওর খবর আছে। আর তারপর তোমার শুটকির কেনার সব রাস্তা আমি বন্ধ করছি, ওয়েট করো। কথাটা বলে আসমানি নওয়ানকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ডাইনিং এ দাঁড়িয়ে চিৎকার করে ডাকে, শিমু, শিমু, কই তুই? আসমানি নওয়ান দ্রুত দরজা আটকে এগিয়ে আসে। তার ঠান্ডা ছেলেকে শিমু
এইভাবে রাগিয়ে দিয়েছে। মেয়েটাই একটু চঞ্চল, তাই বলে আকাশের সাথে এইরকম করবে? আসমানি নওয়ানের বিশ্বাস হয় না, আবার না করেও উপায় নেই। ও ছাড়া তো এমন মেয়ে আর কেউ নেই এই বাড়িতে। ভাবনা রেখেই আকাশের সামনে দাঁড়িয়ে আকাশের হাতটা ধরে বলে, আব্বা তুমি যাও গোসল কইরা নাও, শিমুরে আমি বকুম নে, তুমি যাও। আকাশ রেগে ফায়ার হয়ে আসে, মায়ের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়, রেগে বলে, একদম বোনের মেয়েকে বাঁচাতে আসবে না, ওর কান টেনে ছিঁড়ে ফেলবো আজ। ওর সাহস কি করে হয় আমার গায়ের ওপরে এই সব ফেলার। এরপর আবারও ডাকে, শিমু বের হওয়া পিয়াদব। আসমানি নওয়ান অসহায় চোখে তাকালো। ইরার মা আর শিমুর মা কিছুক্ষণ আগেই হসপিটালে গিয়েছে, আর তাই কেউই বের হলো না। ওইদিকে শিমু আকাশের ডাক শুনে ভীত কণ্ঠে বলে, আকাশ ভাইয়া, আমার পিঠের ছাল সব তুলে ফেলবে ভাবি। ভাইয়া জানে এই বাড়িতে একমাত্র আমারই শুটকি পছন্দ। আমি এখন কই যাব আল্লাহ। সন্ধ্যা তার ফোনে টাইপ করে, আমি ফেলেছি তো, তুমি ভয় পাচ্ছ কেন? আকাশের আবারও চিৎকার করে, শিমু। সন্ধ্যা দুজনেই যেন কেঁপে ওঠে। শিমু কাঁদো কাঁদো মুখ করে বলে, যা, রাগ বাবা, সাধে কে ভয় পায়। আর যাচ্ছি আমি, নয়তো একটারও জায়গায় 10টা মার খেতে হবে। কথাটা বলে শিমু দৌড়ে যেতে যেতে বিড়বিড় করে, আর জীবনে শুটকি খাবো না, খাইলেও শুধু নিজের বাড়িতে খাবো। আর মনে মনে জল্পনা কল্পনা করে নিচে গিয়ে কি কি বলবে। তার জল্পনা কল্পনার সব ভাবনা পর্যন্ত স্থির থাকলো। নিচে নামতেই আকাশ শিমুর কান টেনে ধরে, আসতে ধরেনি, একদম ছিঁড়ে ফেলার মতো করেই ধরেছে। শিমু চেঁচিয়ে ওঠে, আহ আকাশ ভাইয়া, কান ছাড়ো। আকাশ ছাড়া তো দূর, আরো জোরে কান টেনে ধরে। সন্ধ্যা শিমুর পিছু পিছু এসেছিল, সিঁড়ি বেয়ে নামছিল সে। শিমুর এইভাবে কান টেনে ধরা দেখে সন্ধ্যা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আসমানি নওয়ান এগিয়ে এসে জোর করে আকাশের হাত ছাড়িয়ে নিয়ে শিমুকে বাঁ হাতে আগলে নেয়। আকাশ রেগে বলে, আবার ওকে বাঁচাতে এসেছো তুমি? বলতে বলতেই আবারও শিমুর কানটা টেনে ধরলে শিমু চেঁচিয়ে বলে, আল্লাহ, আমার কান ছিঁড়ে গেল, তোমার বউ অকাম করলো, আর তুমি কান টানছো আমার? ইস। আসমানি নওয়ান আবারও আকাশের হাত ছাড়িয়ে বোঝানোর স্বরে বলে, না বুঝে করেছে আব্বা, তুমি যাও গোসল কইরা নাও। শিমু তার খালার কাঁধে মাথা রেখে বাঁ হাতে কান ডলতে ডলতে কান্নার ভান করে। শিমুর কথাটা আকাশ শুনেছে, তার বউ মানে সন্ধ্যায় কাজ করেছে। দৃষ্টি ফেরালে তার একটু সামনেই সন্ধ্যাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। আসমানি নওয়ান নিজেও শিমুর কথায় অবাক হয়েছে, সন্ধ্যা করেছে এমন? এদিকে সন্ধ্যা, মা আর ছেলের দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। আকাশ বাঁ হাতে ফোন পাঞ্জাবির পকেটে রাখলো, দৃষ্টি সন্ধ্যার পানে, দুই হাতে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে রেগে বলে, বেয়াদব মেয়ের বেয়াদবির কাজ। কিভাবে বেয়াদবি ছাড়াতে হয় সব টেকনিক আমার জানা আছে। আপাতত একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। সন্ধ্যা ঢোক গিলল, আকাশ ভালোই রেগেছে। দৃষ্টি আর রাগান্বিত স্বরই বলে দিচ্ছে, সত্যি সত্যি তাকে থাপ্পড় মারবে নাকি? আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে আসতে নিলে সন্ধ্যা দ্রুত আসমানি নওয়ানের পিছে গিয়ে দাঁড়ায়। আসমানি নওয়ান আকাশকে ঠেলে বলে, আব্বা ও ছোট মানুষ, না বুঝা কইরা ফালাইছে, তুমি ঘরে যাও। আকাশ রেগে বলে, তোমার প্রবলেম কি মা? সবসময় আমার কাজে বাধা দাও। তোমার সব বোনের ছেলে মেয়ে বেয়াদবির ওপরে পিএইচডি করেছে, সবগুলোকে থাপড়াতে থাপড়াতে সোজা করব আমি। কথাগুলো সন্ধ্যার দিকে চেয়ে বলল। আকাশের চোখে মুখে রাগ। সন্ধ্যা ঢোক গিলল, মনে মনে খুব ভেঙালো, নিজেও বেয়াদব হয়ে আবার সব ভাই বোনদের ওপরে দোষ চাপাচ্ছে। আকাশ আবারও সন্ধ্যার দিকে এগোতে নিলে আসমানি নেওয়ার ডান হাতে আকাশকে ঠেলে বলে, আকাশ যাইতে কইতাছি আমি, কথা শোনো আমার। আকাশ বিরক্ত হলো, শুটকির গন্ধে সে নিজেই মো মো করছে। ধুপাধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। সন্ধ্যা আকাশের অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। এটা গতকাল তাকে আর তার ভাইকে লজ্জায় ফেলার শাস্তি। হঠাৎই আকাশ ওপরে উঠতে উঠতে পিছু ফিরে তাকায়। সন্ধ্যা আকাশকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। আকাশের চোখে পড়ে সন্ধ্যার সূক্ষ্ম হাসি। কি যে রাগ লাগছে। পায়ের গতি বাড়িয়ে দাঁত কিড়মিড় করতে করতে বিড়বিড় করলো, এবার শুধু তোমাকে হাতের কাছে পাই সন্ধ্যা মালতী, সব সুদে আসলে ফেরত দিব।
আসমানি নওয়ান শিমুকে ছেড়ে সন্ধ্যার দিকে চেয়ে অবাক হয়ে বলে, তুই আমার ছেলের ওপর এইসব ফেলেছিস জান্নাত? সন্ধ্যা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায়। আসমানি নওয়ান কি বলবেন বুঝলেন না। আকাশের রাগ দেখে তার একটু ভয় লাগে, কারণ সে হুট করে রেগে গিয়ে ভুলভাল কাজ করে ফেলে। পরে অনুতপ্ত হলেও ভুল তো করে, সেই সব ভুলের মাসুল সে নিজেই দেয়, নিজেই কষ্ট পায়। সন্ধ্যার হাতে তার ফোনটা ছিল। সে কিছু লিখে আসমানি নওয়ানের সামনে ধরে। আসমানি নওয়ান ফোনের দিকে তাকালো। তোমার ছেলে একটু ভালো নয় বুঝলে, তুমি তো তোমার ছেলের খবরই রাখো না। লেখাটি পড়ে আসমানি নওয়ান হেসে ফেলল। অতঃপর বলে, ছেলেরই তো বিয়া হইয়া গেছে, এখন বউ ছেলের খোঁজ রাখবো, আমার তো ছুটি। আসমানি নওয়ানের কথা বুঝতে পেরে সন্ধ্যা একটু লজ্জা পায়। মনে মনে খুব বকলো, আর অমন লোকের খোঁজ রাখতে বয়েই গিয়েছে তার, সবসময় কেমন জোর জবরদস্তি করে। সন্ধ্যার রাগ লাগে। আজ রাতে সৌম্য আর অরুণ হসপিটালে আছে। আকাশ এসেছিল, কিন্তু সৌম্য বলেছে লাগবে না। অরুণকেও যেতে বলেছিল, কিন্তু আকাশের উত্তর ছিল, সৌম্য, অরুণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছে, তাই তোমাকে রেখে বাসায় গিয়ে ওর ঘুম হবে না। আকাশের কথা শুনে সৌম্য অদ্ভুতভাবে তাকিয়েছিল অরুণের দিকে। অরুণ নিজেও হাবার মতো সৌম্যের দিকে তাকিয়েছিল। একটুর জন্য তার নিজেকে গে মনে হচ্ছিল। আকাশের বলার ধরনটাই ছিল এমন, মানে এই আকাশ তার বইয়ের ত্রিসীমানায় অরুণকে রাখবে না বলে কি সব কথা তার উপরে চাপাচ্ছে। অরুণ হতাশ। আর কত দুঃখ কষ্ট, বন্ধুটা শুধু নামেই বন্ধু, কাজে তো পুরাই শত্রু। ঘড়ির কাঁটা তখন 11:30 ঘরে। ইরার ঘরে কেউ নেই। সৌম্য কিছুক্ষণ আগে ইরাকে দেখে তার কেবিনে গিয়েছে। ইরার হাত পা একটু পরপরই নড়ে চড়ে উঠছে। প্রায় মিনিট 30 বা 5 পরেই ইরার চোখের পাতা নড়ে ওঠে। শরীরটা ভীষণ ভারী লাগছে তার। মনে হচ্ছে কয়েকশো মন কিছু তার উপরে রাখা হয়েছে। মাথাটা ঝিমঝিম করছে। চোখ মেলতে চাই, কিন্তু পারে না। কি ভীষণ ভারী। অনেকটা সময় পর ইরা ধীরে ধীরে চোখ মেলে। চারপাশটা অন্ধকার লাগছে। কিছু সময় পেরিয়ে গেলে মনে হলো একটু একটু করে অন্ধকার কেটে যাচ্ছে, তবে সবকিছু ঝাপসা। আর একটু সময় পেরোলেই ইরার চোখে ঝাপসা ভাবটি কেটে যায়। শরীরটা আগের চেয়েও খানিকটা পাতলা লাগছে। ইরা রুমে ক্লান্ত দৃষ্টি ঘোরায়। বুঝতে পারছে এটা কোথায়। ডান হাত ওঠাতে নিলে হাতে ক্যানোলা বেঁধে যায়। ইরা ডান হাত বেডের উপরে রেখে চোখ বুজে নেয়। মনে হলো কিছু আটকানো। এবার সে ধীরে ধীরে বাঁ হাতে মুখ লাগানো অক্সিজেনটা মাস্কটা বেশ কসরত করে টেনে খুলে ফেলে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। একটু পর পর চোখ মেলে, আবারও আশেপাশে দৃষ্টি ঘোরায়। এখানে কেউ নেই কেন? দেখে মনে হচ্ছে এটা হসপিটাল। হঠাৎই কিছু মনে করতে পারলো না সে। আবারও চোখ বুজে নিল। কিছু সময় পর হঠাৎই একটি একটি করে স্মৃতি যেন মাথা চাড়া দিয়ে উঠল। ইরার হিসাবে সে গত রাতে সৌম্যের সাথে দেখা করতে গিয়েছিল। সৌম্যের পায়ের কাছে বসে অনেক অনেক কেঁদেছিল, অনেক আকুতি মিনতি করেছিল সৌম্যকে বিয়ে করার জন্য। তার কাছে সৌম্যর একটি ডায়েরিও ছিল। ওখানে সৌম্যও লিখেছিল সৌম্য তাকে ভালোবাসে, কিন্তু ও তো স্বীকার করলো না। ডায়েরিটা পুড়িয়ে দিল সৌম্য, আর বলল তাকে ভুলে গিয়েছে, ভালোবাসে না তাকে। আর আজ তো তার বাবা তাকে সৌম্যের বিয়ের ছবি দেখালো। সৌম্য সত্যি বিয়ে করে নিয়েছে। কথাগুলো ভেবেই ইরার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। উচ্চারণ করতে চাইল সৌম্য নামটা, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কষ্ট হচ্ছে তার। এরা চোখ মেলে। আশেপাশে কেউ কেন নেই? তার মা কোথায়, বাবা কোথায়? বাবা কি তাকে বিয়ে দিয়ে দিবে? সে বিয়ে করতে চায় না। সৌম্য বিয়ে করলে কি সে বিয়ে করে নিবে নাকি? সে কখনো পারবে না। এক সময় ইরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। শরীরটা কেমন যেন কাঁপছে। ইরা ভেজা চোখে আশেপাশে তাকায়। একটু পানি খেতে পারলে ভালো লাগতো। সামনে তাকালে দেখলো কেউ দরজা ঠেলে ভেতরে ঢুকছে। ইরা ক্লান্তি মাখা চোখে মুখে দরজার পানে চাইলো। সৌম্য দরজা ঠেলে খুব স্বাভাবিকভাবে ইরার আইসিইউ রুমে প্রবেশ করে। বেখেয়ালি চোখ বেডের দিকে পড়লে সৌম্যের পা থেমে যায়। স্তব্ধ চোখে তাকায়।
পা থেকে মাথা পর্যন্ত অদ্ভুত একটি শিহরণ হলো। সুখ দুঃখের সংমিশ্রণে সে শিহরণে বা হাত ধরে রাখা দরজাটা সৌম্য আরেকটু শক্ত করে ধরে। ইরার ক্লান্তিতে নুয়ে পড়া মুখ দেখে সৌম্য ঢোক গিলল। ইরার চোখ জোড়া ভেজা। মেয়েটি অবাক হয়ে সৌম্যের দিকে তাকিয়ে আছে। সে অসুস্থ বলে সৌম্য কি তাকে দেখতে এসেছে? সৌম্য যে বলেছিল সৌম্য তাকে ভালোবাসে না, বন্ধু ভাবে বলে দেখতে এসেছে। আর ওর বউ? ইরা মলিন মুখে সৌম্যের দিকে চেয়ে রইল। সৌম্য এগোতে পারছে না, বুকটা কেমন যেন ধুক ধুক করছে, যেন মনে হচ্ছে কত যুগ পর সে তার ইরাবতীকে দেখল। নিস্তেজ ইরাবতী হঠাৎ প্রাণ ফিরে পেয়েছে। সৌম্য দরজা ঠেলে দু পা এগিয়ে আবারও দাঁড়ালো। তার শরীর কাঁপছে, দৃষ্টি ইরার চোখে। সৌম্য ইরাকে ঝাপসা দেখতে শুরু করছে। দৃষ্টি সরিয়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে দুবার পলক ঝাপটালো, নিজেকে সামলালো। এরপর হঠাৎ বড় বড় পা ফেলে এগিয়ে এসে দাঁড়ায় ইরার সামনে। তার ইরাবতী চোখ মেলে তাকিয়েছে, উঠে বসেছে। সে স্বপ্ন দেখছে না তো? সৌম্য কয়েকবার শুকনো ঢোক গিলল। ইরাকে ডাকতে চায়, কিন্তু কণ্ঠ ভীষণ কাঁপছে। বহু কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, ইরাবতী। ইরার চোখ জোড়া ভরে ওঠে। সৌম্য তাকে চায় না, আবার শুধু তাকে দুর্বল করে দিতে আসে। তার নাম তো ইরা। সৌম্য তাকে ইরাবতী ডেকে ডেকে তাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। ইরা ঢোক গিলে থেমে থেমে বলে, তুই বিয়ে করেছিস সৌম্য? কথাটা বলতে গিয়ে ইরার ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। সৌম্য ইরার চোখের দিকে তাকিয়ে আবারও ঢোক গেলে মৃদু স্বরে বলে, ইরাবতী ছাড়া আমার বউ হওয়ার অধিকার আর কারো নেই রে। সৌম্যর কথায় ইরা অবাক হয়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটু আগে বাবা যে তোদের বিয়ের পিক দেখালো, ওই মেয়েটি কে সৌম্য? তুই ওই মেয়েটিকে বিয়ে করলি কেন? কথাগুলো বলতে বলতে ইরার চোখ আবারও ভিজে যায়। সৌম্য মলিন মুখে শোনে ইরার অভিযোগ, সে অন্য কাউকে বিয়ে করবে? এটা আদৌ সম্ভব? অবাক হয় ইরার বলা একটু আগে। এই শব্দ দুটি তার মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে না পারলেও একটু পরেই বুঝতে পারে হয়তো। ইরার চোখের পানি দেখে সৌম্য ভারী গলায় বলে, ইরাবতী কাঁদিস না, তুই অসুস্থ। ইরা নাক টেনে বলে, আমি কাঁদলেও তো তোর কিছু হয় না। নিশ্চয়ই অনেক অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, তাই তুই আমাকে দেখতে এসেছিস। নয়তো কেঁদে কেটে অজ্ঞান হয়ে গেলেও তো আমার দিকে ফিরেও তাকাস না। সৌম্যর বুক ভার হয়। সে কি উত্তর দিবে তার ইরাবতীকে? সে তো সত্যি সত্যি ইরাবতীকে কাঁদালে ফিরেও তাকাতো না, কিন্তু সে মুখ ফিরিয়ে নিয়ে যে একটুও ভালো থাকেনি সে খবর ইরাবতী রাখেনি। বা পা তুলে বেডের ওপরে ইরার সামনে বসে সৌম্য। ইরা তার কাপা বা হাত সৌম্যের গালে রেখে সৌম্যের দিকে তাকিয়ে কান্না মাখা গলায় বলে, তুই সত্যি বিয়ে করে নিয়েছিস সৌম্য? তোর পাশে অন্য কাউকে দেখতে অনেক কষ্ট হয় আমার। তুই যে বলেছিলি বিয়ে করে নিবি, ওই কথা মিথ্যে বলিসনি কেন? আমি তোকে কত করে নিষেধ করলাম, বললাম আমি তোকে আর চাইবো না, তবুও তুই বিয়ে করিস না। এটুকু কথা বলতে গিয়ে ইরা কাঁপ হাঁপিয়ে ওঠে। সৌম্য ঢোক গেল, অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে ইরার দিকে। ইরা তাকে কেন এত ভালোবাসলো? দীর্ঘ 11 মাস পর ইরাবতীর জ্ঞান ফিরল, অথচ সেই 11 মাস আগের করা পাগলামি আজও তার ইরাবতীর মাঝে ভেসে উঠছে। সে হয়তো তার ইরাবতীর এত এত ভালোবাসা এই জন্মে পুষিয়ে দিতে পারবে না। ইরাবতী সেই 11 মাস আগের সব বলছে। সেই রাতে সে তার ইরাবতীকে কত কাঁদিয়েছিল, কত কষ্ট দিয়েছিল। কান্নারা সৌম্যের গলায় দলা পাকায়। অপরাধ বোধ তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। সে কি বলবে ইরাবতীকে? তার বোনকে বাঁচাতে গিয়ে ইরাবতীকে মৃত্যুর মুখে ফেলে গিয়েছিল, এটা বলবে? কিভাবে বলবে? সে শুধু তার বোনের কথা ভেবেছে, একটা বারও ইরাবতীর খোঁজ নেয়নি। কিভাবে বলবে এই কথা? ইরা মলিন মুখে সৌম্যের দিকে তাকিয়ে রইল। সৌম্যের গাল থেকে হাতটা সরিয়ে নেয়, মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। সে জানে এত আবেগ সৌম্যকে দেখিয়ে লাভ নেই। সৌম্যের মন গলে না। সৌম্য যে ভীষণ কঠোর মানুষ, শুধু তার জন্যই কঠোর, তাকে একটুও ভালোবাসলো না। বিড়বিড় করে,
তুই আমাকে একটুও ভালোবাসলি না কেন সৌম্য? সৌম্যর দম বন্ধ লাগছে, সে কথা বলতে চাইছে, পারছে না। ইরাকে কাঁদতে দেখে ভীষণ অসহায় লাগছে। ডান হাত বাড়িয়ে ইরার থুতনির নিচে পাতল। ইরার চোখের নোনা পানি টুপ করে তার হাতে এসে স্পর্শ করে। সৌম্য ভাঙা গলায় বলে, আমি বিয়ে করিনি, তুই আমার বউ হবি ইরাবতী। কথাটা শুনে ইরা অবাক হয়ে তাকায় সৌম্যর দিকে। সৌম্যের চোখ জোড়া লাল। সৌম্য বাঁ হাতে ইরার চোখের পানি মুছে দিয়ে বলে, আর কখনো কাঁদাবো না। তোকে ভালোবাসতে দিবি ইরাবতী? ইরা নুয়ে আসা কণ্ঠে বলে, তুই আমায় ভালোবাসবি সৌম্য? সৌম্য ঢোক গিলে বলে, বাসবো। কথাটা শুনতে ইরার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার মনে হচ্ছে গতকালও সৌম্য তাকে বলেছিল সৌম্য তাকে ভালোবাসবে, আর তারপর শর্ত দিয়েছিল তাকে অন্য কাউকে বিয়ে করে নিতে। ইরার চোখ জোড়া বুজে আসে, ফুঁপিয়ে বলে, আমি বিয়ে করব না সৌম্য, আমি মরে যাব। সৌম্য যে তাকে সৌম্যের বউ হতে বলেছে, মেয়েটি হয়তো বুঝতেই পারেনি। অতিরিক্ত দুর্বল, সাথে এতক্ষণের কান্নার ফলে আরো দুর্বলতা ঘিরে ধরেছে তাকে। ভীষণ তৃষ্ণা পেয়েছে, বলতেও পারছে না। ইরাকে ঢুলতে দেখে সৌম্য দ্রুত ইরার গালে দুই হাত রেখে ভীত কণ্ঠে বলে, ইরাবতী, কি হয়েছে তোর? ইরার চোখ বুজে আসে, শরীর ছেড়ে দেয়। সৌম্য দুই হাতে আগলে নেয় তার ইরাবতীকে। তার শরীর মৃদু কাঁপছে। ইরাবতীর বলা শেষ কথা, আমি মরে যাব, কথাটি কানে বাজতেই সৌম্যের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে ইরার গালে পড়ে। সৌম্য ইরার নিস্তেজ শরীর তার বুকে চেপে ভাঙা গলায় বলে, ইরাবতী, যাস না আমায় রেখে। এবার তোর কিছু হলে আমি সত্যিই মরে যাব। ইরাবতী, ওঠ। আকাশ হসপিটাল থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়েছে। পরনে একটুই কালো গ্যাবার্ডিন প্যান্ট। কাবার্ড থেকে একটি ফুল হাতা কালো পাতলা টি শার্ট বের করে পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঝাড়তে থাকে। মুখয়াব গম্ভীর। হঠাৎই একটুখানি হেসে উঠল। খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে আজ সে। দুই হাতে গেঞ্জির হাতা কনুই পর্যন্ত উঠিয়ে বাঁ হাত প্যান্টের পকেটে রাখে। ডান হাতে চুলের ভাঁজে হাত চালাতে চালাতে শিমুর ঘরের দিকে যায়। হসপিটাল থেকে ফিরে শিমু আর সন্ধ্যাকে জেগে থাকতে দেখেছে। দ্রুত পা চালিয়ে শিমুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালে দেখল দরজা খোলা, এখনো দুজনে বসে আছে। শিমু কথা বলছে, সন্ধ্যা উল্টো ঘুরে বসে হাত নাড়িয়ে বোঝায়। আকাশ সময় নষ্ট না করে ঘরের ভেতরে প্রবেশ করে। শিমু কথা বলতে বলতেই সামনে তাকালে আকাশকে দেখে অবাক হয়। এত রাতে আকাশ ভাইয়া এখানে কেন? মৃদু স্বরে বলে, আকাশ ভাইয়া কিছু বলবে? সন্ধ্যা শিমুর কথাই পিছু ফিরতে চায়। তার আগেই আকাশ ঝট করেই সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়, মোছড়ামুছড়ি করে করে নামার জন্য। শিমু অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় নিয়ে? আকাশের শক্ত দৃষ্টি দেখে শিমুর কানে হাত চলে যায়। এখনো কানটা ব্যথা হয়ে আছে। মেকি হেসে বলে, বলেছিলাম ভাবিকে নিয়ে যাও। আর আহ, নিয়ে যাও। ভাবিটা শুধু পথ ভুল করে আমার ঘরে চলে আসে। আকাশ দ্রুত উল্টো ঘুরে বড় বড় পা ফেলে এগোয়। সন্ধ্যা রেগে মেগে দুই হাত আকাশের গলায় খামচে ধরে। আকাশ চোখ মুখ কুঁচকে নেয়। এই বউটা যে কি লেভেলের বেয়াদব, এটা ভেবেই সে ডিপ্রেশনে চলে যাচ্ছে গতকাল থেকে। আকাশ কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা মোছড়ামুছড়ি করে। আকাশ ওয়াশরুমে এসে বাথটাবের সামনে দাঁড়ায়। এরপর ঠাস করে সন্ধ্যাকে ভরা বাথটাবের ভেতরে ফেলে দেয়। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। হঠাৎ এভাবে এত পানির মধ্যে ফেলায় সন্ধ্যা বুঝতে পারেনি, যার ফলে দুই তিন ঢোক পানি মুখের ভেতরে চলে গিয়েছে। নাড়ি ভুঁড়ি সব উল্টে আসছে। এটা তো শুটকির গন্ধ। সন্ধ্যা হাত দিয়ে মুখ চেপে ধরে। রেগে তাকায় আকাশের দিকে। আকাশ হাঁটু মুড়ে বসে, দুই হাত হাঁটুর ওপরে রেখে। সন্ধ্যার চোখে চোখ রেখে বাঁকা হেসে বলে, ভুলেও আমার পেছনে লাগবে না সন্ধ্যামলতী। যা দিবে সব 10 গুণে ফেরত পাবে। এবার শুটকি ফ্লেভারের শাওয়ার নিয়ে আমাকে তোমার অনুভূতি জানিও। ভালো লাগলে পরের বার সুইমিং পুলে এই ফ্লেভার অ্যাড করে দেব। কথাটা বলতে বলতে সন্ধ্যার গালে হাত দিলে সন্ধ্যা ঝাড়া মেরে আকাশের হাত সরিয়ে দুই হাতে গায়ের জোরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ পড়তে পড়তে বেঁচে যায়।
রেগে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে। সন্ধ্যার মুখে ব্যথার ছাপ, তবে চোখে রাগ। ডান হাতে আকাশের গলায় খামচে ধরেছে। আকাশ বাঁ হাতে সন্ধ্যার হাত তার গলা থেকে সরিয়ে দেয়। সন্ধ্যার ব্যথা তোর মুখয়ব দেখে সাথে সাথে গাল ছেড়ে দেয় আকাশ। চোখ বুজে শ্বাস ফেলে। এই বউটার এত তেজ, তাও এইসব হজম হয় না। কিন্তু হাজার হোক, বউটাকে কত ভালোবাসে, এই জন্য চাইলেও আঘাত করতে পারে না। একে ভালো না বাসলে এইসব বিয়াদবির জন্য মুখটা ভেঙে দিত একদম। ভালোবাসে বলেই কি যে কষ্ট করে রাগগুলো গিলতে হয়, একমাত্র সেই জানে, আল্লাহ। কবে না জানি রেগে মেগে হুট করে আবার মেরে দেয়। মনে মনে দোয়া করলো অমন দিন না আসুক। আকাশ দাঁড়িয়ে যায়, ফোঁস করে শ্বাস ফেলে সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা মালতী, তোমার তেজ কমাও, নয়তো আমার হাত উঠলে পরে আমাকে দোষারোপ করতে পারবে না। কথাটা বলে আকাশ বেরিয়ে যায়। সন্ধ্যা খেয়ে ফেলা দৃষ্টিতে আকাশের প্রস্থান দেখলো। কি পরিমাণের বেয়াদব হলে বলে তাকে মারবে, আবার সে নাকি দোষারোপ করতে পারবে না। জীবনেও মার খাবে না সে। তার সৌম্য ভাইয়ের একটা কথা সবসময় তার কানে বাজে, বনু, একটা কথা জানিস, নরম মাটির মানুষ পাড়ায় বেশি, কারণ মাটি যত নরম হাঁটতে তত আরাম। সৌম্য এই কথাটা মাঝে মাঝে তাকে বলতো। এমনকি গতকাল তাকে আকাশের বাড়িতে এসে ওকে বিধ্বস্ত দেখে বইকে তাকে নিয়ে যাওয়ার সময়ও সৌম্য এই কথাটাই বলেছিল। তার মাথায় গাঁথা হয়ে গেছে কথাটি। সন্ধ্যা বাথটাব থেকে উঠে দাঁড়ায়, পুরো শরীর থেকে শুটকির গন্ধ আসছে। মুখে হাত দিয়ে দুবার উকি করলো। শুটকির গন্ধ সহ্য হয় না তার। সন্ধ্যার এত রাগ লাগছে, এই লোকটাকে তো সে ছাড়বে না। আশেপাশে কিছু খুঁজলো, একটি ছোটখাটো লাল বালতি পেয়ে বাথটাবে ডুবিয়ে বালতি ভরে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আকাশ বেডের কোনায় বসে, পায়ের উপরে ল্যাপটপ, খুব মনোযোগ দিয়ে কাজ করছে। গুরুত্বপূর্ণ কাজ করছে, আশেপাশে খেয়াল নেই, যার দরুন সন্ধ্যাকেও খেয়াল করেনি। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে পুরো বালতি আকাশের মাথার উপরে ঢেলে দেয়। এরপর হাতের বালতি ছুঁড়ে ফেলে দৌড় দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। সে সহ ল্যাপটপ ভিজে যা তা অবস্থা। একদম সকালের মতোই ফিলিংস হলো আকাশের। সকালে ফোনে ইম্পর্টেন্ট কথা বলছিল, তখনই এই বেয়াদব মেয়ে তার মাথার উপরে ঠিক এভাবেই পানি ফেলেছিল। এখন সেই একই কাজ করছে। এক কাজ কয়শো বার করবে। মেজাজটা চরম লেভেলের খারাপ হলো। রাগে কোলের উপরে থাকা ল্যাপটপটা ছুঁড়ে ফেললো। ল্যাপটপটি পুরো দুভাগ হয়ে দুটো দুই দিকে ছিটকে যায়। আকাশ বেডের ওপর থেকে উঠে যায়। রেগে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সারা ঘর পানি পানি হয়ে গেছে। টাইলস পুরো পিচ্ছিল হয়ে থাকায় সন্ধ্যার পা পিছলে ধপ করে পড়ে যায়। দরজার কাছেও যেতে পারল না। সন্ধ্যাকে এভাবে পড়ে যেতে দেখে আকাশ রাগের মাঝেও একটু হেসে ফেলল। কয়েক পা এগিয়ে আসে। সন্ধ্যা আকাশকে দেখে ঢোক গিলল। আকাশ বাঁ হাতে মুখে লেগে থাকা পানি ঝেড়ে ফেলে বাঁকা হেসে বলে, ভেবেছিলাম কয়েকদিন পর একসাথে শাওয়ার নিব, কিন্তু আমার মনে হচ্ছে তোমার তাড়া বেশি, তাই তোমার সাথে আমাকেও ভিজিয়ে দিলে, তাই না সন্ধ্যা মালতী? সন্ধ্যা রেগে তাকায়। সে উঠতে পারছে না, শুধু পিচ্ছিল যাচ্ছে। মনে হচ্ছে তার গায়ে তেল মাখা। আকাশ দু হাতে মাথা ভেজা চুল ঝাড়তে ঝাড়তে সন্ধ্যার দিকে খেয়াল করে। পুরো ভিজে জুবুথুবু অবস্থা মেয়েটার। ভালো লাগলো আকাশের। আরো দু পা এগিয়ে এসে বলে, কালো জামা পরেছে সন্ধ্যা মালতী, তার মানে আজও সাদা কালোর কম্বিনেশন, বেশ ভালোই লাগলো। তোমার পছন্দ কালো আর আমার সাদা, তোমার আমার পছন্দ কত সুন্দর মিলিয়ে পড়ো তুমি। এখন আবার তুমি চাইছো আমার সাথে শাওয়ার নিতে, আমি চাইছি তার আগে ফরজ কাজটি সেরে নিতে। এবারেও দুজনের ইচ্ছেতে মিলিয়ে কাজটা সারি তবে। এসো সন্ধ্যা মালতী। সন্ধ্যা কটমট দৃষ্টিতে তাকায়। অসভ্য লোকের চেয়েও জঘন্য এই লোকটা। আকাশ তাকিয়ে আসতে দেখে সন্ধ্যা একটু ঘাবড়ে যায়, তবে নিজেকে সামলে নেয়। তার কাছে আসলে আজ আকাশের সব চুল টেনে ছিঁড়বে সে। তার সাথে সবসময় জোর জবরদস্তি করে। হাতের কাছে ল্যাপটপের একটি খণ্ড পেয়ে সেটি হাতে নিয়ে রেগে আকাশের দিকে ছুঁড়ে মারে।
আকাশ দ্রুত দিকে একটু সরে গিয়ে ল্যাপটপের অংশটি ডান হাতে ধরে নেয়। এটা আজ তার বুকে লাগলো। কি হতো? আকাশ রেগে যায়। আর তো নেওয়া যাচ্ছে না একে। 2 দিনে তার জীবনটা পুরো ঝালাফালা করে দিল। চোখ মুখ শক্ত করে তাকায় সন্ধ্যার দিকে। একটু আগের দোয়া বোধহয় কবুল হয়নি। সন্ধ্যার কানেও তার কথা যায়নি। মনে হচ্ছে আজকে তার হাতে মার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মেয়েটা। সে এই দরজাল মেয়ের জন্য এতদিন কেঁদে কেটে বুক ভাসিয়েছে। স্যাহ, ইচ্ছে তো করছে এক আছাড় মেরে সব নাড়ি ভুড়ি বের করে এই বেয়াদব মেয়ের বেয়াদবি ছোটাতে। ল্যাপটপের খণ্ডটি ছুঁড়ে ফেলে, যেন সন্ধ্যাকেই ছুঁড়ে ফেললো। এরপর সন্ধ্যার দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে পরনে ভেজা শার্টটির হাতা শক্তির খাটিয়ে ওপরের দিকে ওঠায় আকাশ। মনে হচ্ছে সন্ধ্যাকে মারার প্রস্তুতি নিচ্ছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, যত বড় মেয়ে নয় তত বড় বেয়াদবি, বেয়াদবি ছোটাবো আজ। গল্পটির নাম হচ্ছে অন্তর্গ্রহণ। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগানী।